কেশবপুর গ্রামে বাস করত নন্দলাল নামে এক মাঝি। নন্দলালের সংসারে ছিল তার বউ আর একমাত্র মেয়ে ললিতা। মেয়ে ললিতাকে নিয়েই কেশব মাঝির অনেক স্বপ্ন। মেয়েকে বড় করে বিয়ে দিতে পারলেই যেন তার শান্তি। ও হে নন্দলাল, যাবে নাকি গো ওপারে? আমার যে ওপারে যাওয়ার একটু তাড়া ছিল। হ্যাঁ হ্যাঁ বাবু, ওপারে যাব বলেই তো নৌকা নিয়ে বসে আছি। তা উঠে আসুন আমার নৌকায়, আমি আপনাকে এক্ষুনি ওপারে দিয়ে আসছি। বেশ বেশ। এরপর লোকটি নন্দলালের নৌকাতে উঠে পড়ে আর নন্দলাল তাকে নৌকোয় করে নদীর ওপারে পৌঁছে দিয়ে আসে। বলি বাবু, নদীর ওপারে বুঝি আপনার কোনো আত্মীয় আছে? সেখানে এসেছিলেন বুঝি? হ্যাঁ হ্যাঁ গো, ঠিকই ধরেছ। এই গায়ের মোড়ল আমার জামাই বাবু, সেই বাড়িতেই গিয়েছিলাম। ও আচ্ছা। হ্যাঁ, আসলে মোড়লের ছেলে মানে আমার ভাগ্নের বিয়ের বিষয়ে একটু কথা বলতে গিয়েছিলাম আর কি। তা বাবু, মোড়লের ছেলের বিয়েটা ঠিকই হয়ে গেল নাকি? মোটামুটি ঠিক। এবার পাকা দেখা সেরে দিনক্ষণ ঠিক করলেই হয় আর কি। ইস, মোড়লের ছেলেকে কত চোখে চোখে রাখলাম, তার সাথে আমার মেয়েটার বিয়ে দেব বলে। এখন দেখছি মোড়লের ছেলেটার বিয়ে ঠিক হয়ে গেল। বলছি কি বাবু, মোড়লের বাড়িতে মোড়লের ছেলে ছাড়া আর কোনো বিয়েযোগ্য ছেলে আছে কি? কেন গো নন্দলাল, তুমি হঠাৎ বিয়ের যোগ্য ছেলের খোঁজ করছো কেন? না, আসলে নিজের ঘরে বিয়ের যোগ্য মেয়ে থাকতে বিয়ের জন্য পাত্র তো খুঁজতেই হয় বলুন। নন্দলাল, তুমি জেগে জেগে স্বপ্ন দেখছো নাকি? তোমার মতো এক মাঝির মেয়েকে তুমি কিনা মোড়লের বাড়ির ছেলের সাথে বিয়ে দেবার স্বপ্ন দেখছো। এরপর নন্দলাল লোকটাকে নামিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। ওগো, তুমি এসেছো? তা তোমাকে যে আজ বাজার করতে বলেছিলাম, কই বাজার তো দেখতে পাচ্ছি না। তাহলে কি আজও তোমার নৌকা চালিয়ে পয়সা উপার্জন হয়নি গো? না না বউ, আজ আমি ভালো কিছু পয়সা উপার্জন করতে পেরেছি, কিন্তু মনের ভেতরটা তেমন ভালো লাগছে না, তাই আর বাজারের দিকে যাইনি। কাল সকালে তোমায় বাজার এনে দেবক্ষণ। কেন গো, কি হয়েছে তোমার? খুলে বলো তো দেখি। না গো বউ, আমার মেয়েটাকে আর মোড়লের বাড়ির বউ করা হলো না গো। মোড়লের ছেলেটার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। তাতে কি হয়েছে শুনি? মোড়লের বাড়ির ছেলের সাথেই যে আমাদের মেয়ের বিয়ে দিতে হবে, তোমায় এই কথা কে দিয়েছে শুনি? কেন, মোড়ল বাড়ির বউ কি করতেই হবে তোমার মেয়েকে নাকি? তুমি ওসব বুঝবে না বউ। বড়লোক বাড়ির বউ করে যদি মেয়েটাকে পাঠাতে পারি, তাহলে সারা জীবন দুধে ভাতে থাকতে পারবে মেয়েটা আমার। এই অভাব আর দেখতে হবে না মেয়েটাকে। আর মেয়েটা যদি ভালো থাকে, তবে তো আমরাও ভালো থাকবো বলো। আমাদের যদি একটা বড়লোক জামাই হয়, সে নিশ্চয়ই তার শ্বশুর শাশুড়ি গরিব থাকুক এটা চাইবে না। তাই মেয়ের জামাইয়ের দয়ায় আমাদেরও অভাব দূর হয়ে যাবে নিশ্চয়ই। তুমি যে পাগলের মতো এইসব কি বলেছো, আমি কিছুই বুঝতে পারছি না। মেয়ের জামাইয়ের দয়ে বড় লোক হতে চাইছো তুমি? দেখো, তোমার এই চাওয়াটা তোমার কাল না হয়ে দাঁড়ায়। আমি অত শত কিছু জানি না। আমি আমার মেয়ে ললিতাকে এক বড়লোক জামাইয়ের হাতে বিয়ে দেব, এই হলো আমার শেষ কথা। এরপর কেটে যায় আরো কয়েকটি বছর। নন্দলাল তার মেয়ে ললিতাকে পাশের গায়ে মোড়লের ছেলের সাথে বিয়ে দিয়ে দেয় এবং সে তার মেয়েকে বড় বাড়িতে বিয়ে দিতে পেরে ভীষণ খুশি হয়। তুমি দেখলে তো বউ, বিধাতা ঠিক আমার মনের আশা পূরণ করেছে। আমি আমার মেয়েকে এমন বাড়িতে বিয়ে দিয়েছি না, দেখবে মেয়ের সাথে সাথে কালে কালে আমাদেরও অভাব দূর হয়ে যাবে। তোমার মাথাটা না একেবারে গেছে। তোমায় না বলেছি মেয়ের জামাইকে কিছু দেওয়া ছাড়া তার কাছে কিছু আশা করবে না? ঠিক আছে ঠিক আছে, মেয়েকে তো ভালো জায়গায় বিয়ে দিতে পেরেছি। হ্যাঁ, সেই
এটাই তো অনেক আমাদের মেয়ের জন্যে। এখন মেয়েটা আমার স্বামী সংসার নিয়ে সুখী হতে পারলেই হয়। এরপর কেটে যায় আরো কয়েকটি বছর। শীত শেষে বর্ষাকাল শুরু হয়। নন্দলালের মেয়ে ললিতা তার বড়লোক শ্বশুর বাড়িতে সুখী হওয়ার বদলে হয় অত্যাচারিত, যা কিনা নন্দলালের ধারণার বাইরে ছিল। কেমন বাড়িতে ছেলেকে বিয়ে করালাম কে জানে। শীত চলে গেল, তবুও কিনা আমার ছেলেটাকে একবার নেমন্তন্ন পর্যন্ত করলো না। আমার ছেলেটা তো জামাই আদর, সেটা কি জানলোই না। হ্যাঁ মা, তুমি একদম ঠিকই বলেছো। এমন শ্বশুর বাড়ি থাকার চেয়ে না থাকা অনেক ভালো। এইভাবে বলো না তোমরা। তোমরা তো আমার পরিবারকে দেখে শুনে জেনে বুঝে তবেই আমাকে বিয়ে করে নিয়ে এসেছো। তবে এখন কেন এভাবে আমার বাবা মাকে আর পরিবারকে ছোট করে কথা বলছো বলো তো? অমনি, তাই না? অমনি তোমার গায়ে ফোসকা পড়ে গেল। যাও যাও না, নিজের মাঝি বাবাকে নদীর এপার থেকে ডেকে বলো গিয়ে, সে যদি জামাই আদর করতে পারে তবেই তোমাকে আমরা এই বাড়িতে রাখবো, নয়তো তিনি যেন তোমাকে আজই তার বাড়িতে ফেরত নিয়ে যায়। শাশুড়ি ও বরের এমন আচরণে ললিতা ভীষণ দুঃখ পায় এবং সে মনের দুঃখে নদীর ঘাটলায় গিয়ে তার বাবার জন্য অপেক্ষা করতে থাকে। একটা সময় নন্দলাল তার নৌকা করে সেই নদীর তীরে এসে পৌঁছায়। এই কিরে মা, তুই এখানে? আজ কতদিন বাদে তোর মুখখানা দেখতে পেলাম। জানিস তো, তোর মুখখানা দেখার জন্য কত অপেক্ষা করি। কোনোদিন তো তোকে এখানে দেখি না, তা আজ হঠাৎ এসেছিস যে? এরপর ললিতা তার বাবা নন্দলালকে সব কথা খুলে বলে। তুমি তো সবটা শুনলে বাবা, এবার তুমি বলো আমি কোন মুখ নিয়ে আমার শ্বশুর বাড়িতে গিয়ে দাঁড়াবো? তোকে চিন্তা করতে হবে না রে মা। আমি শীতে জামাই আদর করতে পারিনি তো কি হয়েছে? বর্ষার দিনেই আমার নতুন জামাই আদর করব আমি। উঠে আয় আবার নৌকায়, আমি তোকে বাড়িতে নিয়ে যাচ্ছি। এরপর ললিতা তার বাবার সাথে তার বাবার বাড়িতে ফিরে যায়। ফিরে গিয়ে সে তার মাকে সব কিছু খুলে বলে। কি হলো কি? এবার তুমি কথা বলছো না কেন? হলো তো, আমার কথাটাই সত্যি হলো তো। তোমাকে কতবার বলেছিলাম না যে মেয়ে জামাইয়ের ভরসা করো না। এবার বোঝো, 2 পয়সা খরচ করে যার বাজার করার মুরত নেই তার কিনা শখ হয়েছে বড়লোক বাড়িতে মেয়ে বিয়ে দিতে। এবার জামাই আদরটা কি করে করবে শুনি? ওসব নিয়ে তুমি চিন্তা করো না তো। আমাকে কটা দিন সময় দাও, আমি ঠিক আমার মেয়ের জামাইকে আদর যত্ন করে খাওয়াতে পারবো। এ কথা বলে নন্দলাল বাড়ি থেকে চলে যায়। কয়েকদিন পর নন্দলাল তার মেয়ে জামাইকে তার বাড়িতে নেমন্তন্ন করে। তখন ভারী বর্ষা শুরু হয়ে যায়। বাবা, তুমি যে তোমার জামাইকে এখন নেমন্তন্ন করলে, তা এখন তো ভারী বর্ষা শুরু হয়ে গেছে। তুমি এর মধ্যে কি করে আয় রোজগার করবে বলো তো? আর কি করে বা জামাই আদর করবে? জামাই আদর করতে গেলে তো তোমার ব্যাগ ভর্তি করে বাজার করতে হবে নাকি? তুই এত চিন্তা করছিস কেন? আগে আমার কথাটা শোন। জামাই বাবাজি এই প্রথম শ্বশুর বাড়িতে আসতে চলেছে। সে নিশ্চয়ই খালি হাতে আসবে না। এত বড় লোক জামাই আমাদের, অবশ্যই সে তার শ্বশুর বাড়িতে আসতে অনেক কিছু আনবে। ফল, মিষ্টি, মাছ, আরো কত কি। 2-4 দিন তো এসব দিয়েই আমি জামাই আদর সেরে ফেলতে পারবো। তুমি যে কি বলো না বাবা। শোনো, তুমি না গাছে কাঁঠাল রেখে গোপে তেল দিয়ে ঘুরে বেড়ানো এবার বন্ধ করো তো দেখি। যেদিন হাটে হাড়ি ভাঙবে ওই দিনই বুঝতে পারবে, বুঝলে তো? তখনই ঝড় বৃষ্টি মাথায় করে নন্দলালের বাড়িতে একেবারে এক কাপড়ে খালি হাতে তার মেয়ে জামাই এসে হাজির হয়ে যায়। ওগো, তুমি এসেছো তাহলে? হ্যাঁ, এসেছি। এই বর্ষাকালে বাড়িতে কি নতুন জামাই নেমন্তন্ন করে নাকি? এমন সময় নেমন্তন্ন তো বাপের জন্মেও দেখিনি। তোমাদের খপ্পরে এখন এই সময় আসতে হলো শ্বশুর বাড়ি। নাও নাও, তোমার বাবা মাকে জামাই আদর শুরু করে দিতে বলো। আমার আবার বেশি সময় নেই। কি বলছো কি? এতদিন বাদে আমার বাবার বাড়িতে এলে, 2-4 দিন থাকবে তারপর বাড়িতে ফিরবে। চলো
হাত মুখ ধুয়ে এবার ঘরে চলো তো দেখি, আমি তোমার খাবার বেড়ে দিচ্ছি। এরপর ললিতা তার স্বামীকে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। এ কি, এটা আমি কি দেখলাম? আমার মেয়ে জামাই তো দেখছি একেবারে খালি হাতেই চলে এসেছে আমার বাড়িতে। তবে আমি যে পরিকল্পনা করেছি সেটা একেবারে বৃথা হয়ে গেল। এবার হলো তো, অতি চালাকের গলায় দড়ি পড়লো তো। তোমায় আমি সব সময় বলেছি এমন চালাকি করো নে। আজ দেখো সেই চালাকিতে নিজেই ফেসে গেলে। এখন এই বর্ষাকাল, আয় রোজগার একেবারে নেই বললেই চলে। তার উপর বাড়িতে নতুন জামাই নেমন্তন্ন করেছো। এবার কি করে কি করবে তুমি, তুমি নিজেই বোঝো। নন্দলাল পড়ে যায় ভারী বিপাকে। কিছুক্ষণ পর নন্দলাল বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আসে। ললিতার মা, ও ললিতার মা, যাও এগুলো রান্না করে তোমার জামাইকে খেতে দাও। এ কি, এত বাজার? তুমি এত বাজার কোথা থেকে আনলে বলো তো? কোথা থেকে আবার, আমার কাছে যা কিছু জমানো ছিল তার সবটুকু খরচ করে বাজার করে এনেছি। এবারের মতো মেয়ের সংসারটা তো বাঁচাই, তারপর আর কোনো দিনও জামাইকে নিয়ে কোনো আশা করব না, বুঝলে তো? অনেক শিক্ষা হয়েছে আমার। যাক, এতদিনে তাহলে তুমি সঠিকটা বুঝেছো, এটাই অনেক। এরপর নন্দলালের বউ সেই বাজারগুলো রান্না করে আদর যত্ন করে মেয়ে জামাইকে খেতে দেয়। আহ, খাবারটা যা অপূর্ব হয়েছে না, কি বলবো। যাক, কিন্তু আমি আমার শ্বশুরবাড়ির আদর পেয়ে ভীষণ খুশি। বর্ষার দিনে এমন ইলিশ মাছের ঝোল পেয়ে কোন জামাই খুশি হবে না শুনি? শুনুন না বাবা মা, এরপর থেকে আপনারা আমাকে শীতকালে নয় বরং বর্ষাকালে জামাই আদর করতে ডেকে পাঠাবেন। এই সময় জামাই আদর পাওয়ার মজাটাই আলাদা। মানে আগে বাবা ঠিক আছে, এরপর থেকে প্রত্যেক বর্ষাকালের শুরুতেই তোমার নেমন্তন্ন থাকবে আমাদের বাড়িতে। এরপর খাওয়া দাওয়া শেষে নন্দলালের জামাই খুশি মনে নন্দলালের মেয়ে ললিতাকে নিয়ে তার বাড়িতে ফিরে যায়। আর এদিকে নন্দলাল বেশি লোভ করায় চরম শিক্ষা পায়। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।